বাংলা সাহিত্যের ভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধ। নানা গল্প, উপন্যাস, শ্রুতিনাটকে ভরে রয়েছে আমাদের চারদিক। তার মধ্যে বাছাই করা কিছু সাহিত্য দিয়ে আমাদের প্রয়াস উইথ দ্য ফিল্মসের পক্ষ থেকে প্যান্ডোরাস বক্স। কিছু ক্ষেত্রে গল্প বা উপন্যাস কিংবা শ্রুতিনাটককে শ্রুতি মধুর করে তুলতে কিছু পরিবর্তন করা হয়ে থাকে। সাহিত্যের খাতিরে ধূমপান বা মদ্যপানের উল্লেখ থাকলেও আমরা কোনোভাবেই তা সমর্থন করি না। আমরা সবাই জানি কি মর্মান্তিক অবস্থার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। গোটা মানব জাতিকে অস্থির করে তুলেছে করোনা ভাইরাস। মানুষ ঘরবন্দি। এর মধ্যে সাংস্কৃতিক জগতের মানুষ হিসেবে আমরা আরো বেশি পরিমাণে সৃষ্টি করছি আমাদের এই নিবেদন প্যান্ডোরাস বক্স। উল্লেখযোগ্য, আমাদের এই গল্পপাঠ যেভাবে আমরা তৈরি করে চলেছি, কেউ দেখা করে নয়, এক জায়গায় বসেও নয়, প্রত্যেকে নিজের বাড়িতে থেকেই কাজ করে চলেছি। তাই আপনারাও বাড়িতে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন প্যান্ডোরাস বক্স। ডিটেকটিভ গল্প, এই কথাটা শুনলেই বাঙালিদের মনে যে নামগুলো ভেসে আসে তার অন্যতম হল সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। উইথ দ্য ফিল্মসের নিবেদন প্যান্ডোরাস বক্সের পক্ষ থেকে তাই আমরা শুরু করতে চলেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ব্যোমকেশ সমগ্র থেকে বাছাই করা কিছু গল্প দিয়ে সাজানো আমাদের ব্যোমকেশ পর্ব। এই পর্বের আজ আমাদের প্রথম নিবেদন রুম নাম্বার 2। আমরা শ্রোতা বন্ধুদের কথা ভেবে কিছু শব্দ বদলে নিয়েছি, তবে গল্পের মূল ধারা, সময় এবং পটভূমি অপরিবর্তিত রাখা হয়েছে। আমাদের আজকের গল্প পাঠে ব্যোমকেশের ভূমিকায় অর্ঘ্য, সত্যবতী, শ্রেয়া, অন্যান্য চরিত্রে রনক, স্বরূপ, ঋতম, সুদীপ্তা এবং মল্লিকা। গল্পের সূত্রধার অজিতের ভূমিকা ও রাখালের ভূমিকায় পাঠ করেছে দেবাদিত্য। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত রুম নাম্বার 2। নিরুপমা হোটেলের ম্যানেজার হরিশচন্দ্র হোর ঘুম ভেঙেই ঘড়ি দেখলেন 6:30। তিনি ধর্মর করে বিছানায় উঠে বসলেন। আজ বেজায় দেরি হয়ে গেছে। তিনি ডাকলেন, গুণধর। তকমা উর্দি পরা সর্দার খানসামা গুণধর এসে দাঁড়ালো। শীর্ণকান্তি, অত্যন্ত কর্মকুশল, চৌখস লোক। হোটেলের প্রত্যেকটি খুঁটিনাটির প্রতি নজর আছে। হরিশচন্দ্র তাকে জিজ্ঞাসা করলেন, বেডটিটা দেওয়া হয়েছে আজকে? আগে তেতলা সবাই চা নিয়েছেন, কেবল দোতলার 2 নম্বর ঘরে টোকা দিয়ে সাড়া পেলাম না। দোতলার 2 নম্বর মানে রাজকুমার বাবু? 15 মিনিট পরে আবার দেখো, যদি তখন টোকা দিলে। বাজারে কে গেছে আজকে? জেনারেলকে নিয়ে সরকার মশাই গেছেন। বেশ বেশ, আমার চাটা নিয়ে এসো। হরিশচন্দ্র উঠে কক্ষ সংলগ্ন বাথরুমে প্রবেশ করলেন। রাসবিহারী এভিনিউ ও গড়িয়াহাটার চৌমাথা থেকে অনতি দূরে নিরুপমা হোটেল। দেশি হোটেল হলেও তার ভাবভঙ্গি একটু বিলেতি ঘেঁষা। চাকরেরা খানসামার মতো তকমা উর্দি পরে। সদর দরজার সামনে সকাল বিকেল জেনারেলের মতো সাজ পোশাক পরা দারোয়ান দাঁড়িয়ে থাকে এবং যোগ্য ব্যক্তিকে সেলাম করে। 3 তলা বাড়ির প্রত্যেক তলায় 8খানা ঘর। নিচের তলায় ম্যানেজারের 2টি ঘর, বাসকক্ষ ও অফিস। টেবিল চেয়ার দিয়ে সাজানো ডাইনিং রুম, রান্নাঘর, বাবুর্চিখানা, চাকরদের ঘর, স্টোর রুম ইত্যাদি। হোটেলে দেশি ও বিলেতি 2 রকম খাদ্যই পাওয়া যায়, যার যেমন ইচ্ছা খেতে পারেন। হোটেলে থাকার মাসুল বিলেতি হোটেলের চেয়ে কম, কিন্তু সাধারণ দেশি হোটেলের চেয়ে বেশি। ছোট হোটেল, তাই অধিকাংশ সময় পূর্ণ থাকে। উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর অতিথি এখানে বেশি আসেন। 8 ঘন্টা পরে হরিশচন্দ্র বাথরুম থেকে বিলেতি পোশাক পরে বেরোলেন।
দোহারা আকৃতির লোক, তাই কোট প্যান্ট পরলে বেশ মানায়। বয়স আন্দাজ 45। চোখের দৃষ্টিতে অভিজ্ঞতা এবং সংসার বুদ্ধি পরিস্ফুট। টেবিলের ওপর চা এবং প্রাতরাশ সাজিয়ে গুণধর দাঁড়িয়েছিল। হরিশ্চন্দ্র খেতে বসলেন। চা, মাখন, টোস্ট ও 2টি অর্ধসিদ্ধ ডিম। আহারের সময় হরিশ্চন্দ্র কথা বলেন না। 5 মিনিটের মধ্যে প্রাতরাশ শেষ করে মুখ মুছতে মুছতে বললেন, রাজকুমার বাবুর খবর আর নিয়েছিলে? গুণধর বলল, আগে এবারও সাড়া পেলাম না। হরিশ্চন্দ্র ভ্রুকুটি করলেন। তারপর উঠে অফিস ঘরে গেলেন। দেরাজ থেকে চাবির গোছা নিয়ে পকেটে ফেললেন। চলো দেখি। ফাল্গুন মাস হলেও 7টার সময় বেলা চড়েছে। কলতলায়, রান্নাঘরে, ডাইনিং রুমে ঝি চাকরের কর্মতৎপরতা। 8টার সময় অতিথিদের ব্রেকফাস্ট দিতে হবে। সিঁড়িতে উঠতে উঠতে হরিশ্চন্দ্র পশ্চাদর্তী গুণধরকে জিজ্ঞাসা করলেন, কাল রাত্রিরে রাজকুমার বাবু ঘরে ছিলেন তো? আগে ছিলেন। রাত্রি 8:45টার সময় আমি নিজের হাতে তাকে ডিনার পৌঁছে দিয়েছিলাম। রাত্রিরে সদর দরজা কখন বন্ধ হয়েছিল? ওই তো আপনি ফিরলেন 11টার সময়, তারপর আমি সদর দরজা বন্ধ করে দিয়ে এসেছিলাম। দোতলায় এক সারিতে 8টা ঘর, সামনে টানা বারান্দা। সিঁড়ির মুখেই ঘরের নাম্বার আরম্ভ হয়েছে। সব দরজা ভেজানো। হরিশ্চন্দ্র 2 নম্বর ঘরের সামনে দাঁড়িয়ে একটু কড়াভাবে টোকা দিলেন। কেউ সাড়া দিল না। হরিশ্চন্দ্র তখন ডাক দিলেন, রাজকুমার বাবু। এবারেও সাড়া এলো না। হরিশ্চন্দ্র আরো গলা চড়িয়ে ডাকলেন, ও রাজকুমার বাবু। তবু সাড়া নেই। হরিশ্চন্দ্র তখন ডোরের হ্যান্ডেল ঘোরালেন, কিন্তু হ্যান্ডেল ঘুরল না। ডোরে ইয়েল তালা লাগানো, চাবি না ঘোরালে বাইরে থেকে ডোর খুলবে না। হরিশ্চন্দ্র পকেট থেকে চাবির গোছা বার করলেন। এই সময় 2 নম্বর ঘরের দুদিক থেকে দরজা খুলে 2টি মুন্ডু উকি মারল। 1 নম্বর থেকে যিনি উকি মারলেন তিনি একটি বর্ষীয়সী মহিলা। জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? 3 নম্বর ঘর থেকে গলা বাড়িয়েছিলেন মধ্যবয়স্ক একটি পুরুষ। বললেন, ম্যানেজার বাবু, আমার না খুব জ্বর জ্বর লাগছে, শিগগিরই একজন ডাক্তার ডেকে পাঠাবেন। মহিলাটি বেরিয়ে এলেন। বললেন, আমি ডাক্তার। তিনি হরিশ্চন্দ্রকে পেরিয়ে 3 নম্বর ঘরের সামনে গেলেন। 3 নম্বরে অধিবাসী সচিত সান্যাল আরক্ত চক্ষু বিস্ফারিত করে একবার ডাক্তারের পানে তাকালেন, তারপর দরজা থেকে সরে গিয়ে বললেন, আচ্ছা আচ্ছা, আসুন। হরিশ্চন্দ্র গোছা থেকে চাবি বেছে নিয়ে তালায় পড়ালেন। দরজা একটু ফাঁক করে ভিতরে দেখলেন। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর দরজা টেনে আবার বন্ধ করে দিলেন। বারান্দায় কেউ নেই। হরিশ্চন্দ্র এদিক ওদিক তাকিয়ে খাটো গলায় গুণধরকে বললেন, গুণধর, তুমি বরং এখানটা থাকো, কোথাও যেও না, আমি আসছি। তার কণ্ঠস্বর চাপা, উত্তেজনায় শীতকারের মতো শোনা গেল। তিনি পা টিপে টিপে নিচে নেমে গেলেন। 3 নম্বর ঘরে মহিলা ডাক্তার শোভনা রায় রোগী সচিত সান্যালকে বিছানায় শুয়ে তার টেম্পারেচার নিলেন। নাড়ি দেখলেন, জিভ পরীক্ষা করলেন, তারপর বললেন, ও কিছু নয়, সামান্য ঠান্ডা লেগেছে, 2টো অ্যাসপিরিনের বড়ি খেয়ে শুয়ে পড়ুন। জ্বর কত আমার? 99। গায়ে যে ভীষণ ব্যথা। ও কিছু নয়, দুরসার সময় হঠাৎ ঠান্ডা লেগে যায়, আমি অ্যাসপিরিনের বড়ি পাঠিয়ে দিচ্ছি। সচিতোষ বললেন, আচ্ছা, আপনার ফিস কত? ফি দিতে হবে না। 3 নম্বর থেকে বেরিয়ে শোভনা রায় দেখলেন গুণধর 2 নম্বরের সামনে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, এ ঘরে কি হয়েছে? গুণধর কেবল মাথা নাড়ল। শোভনা রায় আর কোনো প্রশ্ন না করে নিজের ঘরে প্রবেশ করল। নিচে হরিশ্চন্দ্র তখন নিজের অফিস ঘর থেকে পুলিশকে ফোন করছেন। শিগগিরই আসুন, খুন হয়েছে। গত রাত্রে ইন্সপেক্টর রাখাল সরকারের বাড়িতে সত্যান্বেষী ব্যোমকেশের নেমন্তন্ন ছিল। সরকার মশাই দক্ষিণ কলকাতার একটি থানার অধিকারী থানাদার। ব্যোমকেশরা যখন কেয়াতলায় জমি কিনে বাড়ি তৈরি করতে আরম্ভ করেছিল তখন তার সঙ্গে পরিচয় হয়েছিল। পরিচয় ক্রমে বন্ধুত্বে পরিণত হলো।
সরকার মশাই পুলিশ হলেও অত্যন্ত মিশুক এবং সহৃদয় ব্যক্তি। বয়সে ব্যোমকেশের চেয়ে কিছু ছোট, তাই বন্ধুত্বের সঙ্গে অনেকখানি সম্ভ্রম মেশানো ছিল। ব্যোমকেশের সঙ্গে অজিত এসেছিল নেমন্তন্ন খেতে। গল্প স্বল্প চলল অনেক রাত পর্যন্ত। রাত বাড়লো কিন্তু গল্প শেষ হলো না। খাওয়া দাওয়ার পর অজিত উঠি করছে দেখে রাখালবাবু বললেন, ব্যোমকেশ দা, আপনি আজ রাত্রে না হয় এখানেই থেকে যান, কাল সকালে একেবারে বাড়ির কাজ তদারক করে বাসায় ফিরবেন। ব্যোমকেশ বলল, মন্দ কথা নয় অজিত, তুমি আজ ফিরে যাও, আমি কাল কাজকর্ম দেখে ফিরব। অজিত চলে গেল। কলকাতা শহরে এপাড়া থেকে ওপাড়া যাওয়া বিদেশ যাত্রার সমান। পরদিন সকাল 8:45টার সময় ব্যোমকেশ চা জল খাবার খেয়ে বেরোবার উপক্রম করছে, এমন সময় টেলিফোন বেজে। রাখালবাবু ফোন ধরে কিছুক্ষণ নিবিষ্ট মনে শুনলেন, দু একটা কথা বললেন, তারপর ফোন রেখে দিয়ে ব্যোমকেশকে বললেন, থানা থেকে বলছিল আমার এলাকায় একটা হোটেলে খুন হয়েছে, বেশ রহস্যময় ব্যাপার মনে হচ্ছে, আপনি যাবেন আমার সঙ্গে? ব্যোমকেশ বলল, রহস্যময় খুন? নিশ্চয়ই যাব। ইন্সপেক্টর রাখাল সরকার ব্যোমকেশকে নিয়ে যখন নিরুপমা হোটেলে পৌঁছলেন, তখন থানা থেকে দুজন সাব ইন্সপেক্টর সাঙ্গপাঙ্গ নিয়ে এসে হোটেল দখল করেছে। সদর দরজায় একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। হোটেলের লোককে হোটেলে রাখা হয়েছে, বাইরের লোককে বাইরে। রাখালবাবু হরিশ্চন্দ্রের অফিসে প্রবেশ করে দেখলেন পুলিশের ডাক্তার কালো ব্যাগ নিয়ে অপেক্ষা করছেন। রাখালবাবু বললেন, এই যে ডাক্তার এসে গেছেন দেখছি। আচ্ছা, আপনি হোটেলের ম্যানেজার? আপনি লাশ আবিষ্কার করেছেন? ইন্সপেক্টর সরকার এবং ব্যোমকেশ বক্সী পাশাপাশি চেয়ারে বসলেন। রাখালবাবু বললেন, বেশ, আপনি কি জানেন মানে কি ঘটেছে সেটা একটু সংক্ষেপে বলুন। আজ সকাল থেকে যা যা ঘটেছিল হরিশ্চন্দ্র বললেন। শুনে রাখালবাবু ব্যোমকেশের দিকে তাকালেন। ব্যোমকেশ একটু ঘাড় নাড়লেন। রাখালবাবু তখন উঠে দাঁড়িয়ে বললেন, আপনি ঠিকই কাজ করেছেন, চলুন চলুন ডাক্তার, এবার লাশ পরিদর্শন করা যাক। হরিশ্চন্দ্র আগে আগে সিঁড়ি দিয়ে দোতলায় চললেন, তার পেছনে রাখালবাবু, ব্যোমকেশ ও তার। দোতলায় 2 নম্বর ঘরের সামনে গুণধরের বদলে একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। হরিশ্চন্দ্র চাবি দিয়ে ঘর খুলে দিলেন। তখন ঘরের ভিতরটা দেখা গেল। ঠিক দরজার সামনে মেঝের ওপর একটি পুরুষের মৃতদেহ ডান দিকে কাত হয়ে পড়ে আছে। পরনে লুঙ্গি এবং গেঞ্জি। মুখখানা দেখে চমকে উঠতে হয়। কেউ যেন ধারালো ছুরি দিয়ে মুখখানা ফালা ফালা করে কেটেছে, তারপর অত্যন্ত যত্ন ভরে আবার জোড়া দিয়েছে। কাটা দাগগুলো তাজা নয়, অনেক দিনের পুরনো। শুকনো ক্ষতের দাগ মুখখানাকে কদাকার করে দিয়েছে। মৃত্যুর কারণ কিন্তু অন্যত্র। গেঞ্জির বুকের ওপর খানিকটা রক্ত শুকিয়ে আছে। দোরের কাছ থেকে কিছুক্ষণ মৃতদেহ পরিদর্শন করে রাখালবাবু বললেন, ডাক্তার, আপনি আগে লাশ পরীক্ষা করুন, আপনার কাজ হয়ে গেলে আমরা তারপর ঢুকব। ডাক্তার ঘরে প্রবেশ করলেন। বাকি 3 জন লাশের দিকে এক দৃষ্টে তাকিয়ে বাইরে দাঁড়িয়ে রইলেন। ব্যোমকেশ একবার আর চোখে হরিশ্চন্দ্রের মুখের পানে তাকালো, কিন্তু সেখানে ভয়ার্থী ছাড়া আর কিছুই দেখতে পেল না। কি ব্যাপার বলুন দেখি? আমাকে এক্ষুনি বেরোতে হবে, কিন্তু পুলিশ বেরোতে দিচ্ছে না। এর মানে কি? মহিলা কণ্ঠের উষ্ণ স্বর শুনে 3 জনেই পিছু ফিরে তাকালেন। একটি মহিলা ক্রুদ্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন দেখে রাখালবাবু প্রশ্ন করলেন, আপনি কে? হরিশ্চন্দ্র পরিচয় করিয়ে দিলেন। ইনি হলেন 1 নম্বর ঘরে থাকেন, ডক্টর মিসেস শোভনা রায়। রাখালবাবু মিনতি সুরে বললেন, দেখুন, এই ঘরে কাল রাত্রে এক ভদ্রলোক খুন হয়েছেন। এই হোটেলে যারা আছেন সকলকে আমরা জেরা করব। জেরা করার আগে কাউকে বাইরে যেতে দিতে আমরা পারি না, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, সকলের আগে আমি আপনাকে জেরা করে ছেড়ে দেব। মহিলাটির মুখের ভাব বদলে গেল। তিনি শঙ্কিত চোখে চেয়ে বললেন,
খুন হয়েছে? আমার পাশের ঘরে খুন হয়েছে? কখন? কে খুন করেছে? ইন্সপেক্টর মাথা নেড়ে বললেন, তা এখনো জানা যায়নি। আপনি নিজের ঘরে গিয়ে বসুন, আমরা এক্ষুনি আসছি। মহিলাটি একটু ইতস্তত করলেন, তারপর 2 নম্বর ঘরের দিকে উঁকি মেরে নিজের ঘরের দরজা ভেজিয়ে চলে গেলেন। ইতিমধ্যে সাব ইন্সপেক্টর 2 জন উপস্থিত হয়েছিল। রাখালবাবু তাদের বললেন, তোমরা একজন তেতলায় এবং একজন দোতলায় যত অতিথি আছেন সকলের নাম ধাম ঠিকানা নিয়ে নাও। কাল রাত্রে কে কোথায় ছিল খবর নাও। কেবল 1 নম্বর আর 3 নম্বর ঘরে তোমাদের যাওয়ার দরকার নেই, ওদের আমি জেরা করব। সাব ইন্সপেক্টর 2 জন চলে গেলেন। 5 মিনিট পরে ডাক্তার ঘর থেকে বেরিয়ে এলেন, বললেন, এবার লাশ সরাতে পারে। রাখালবাবু বললেন, কি দেখলেন? ডাক্তার উত্তর দিলেন, ছুরির আঘাতে মৃত্যু হয়েছে। ছুরি কিংবা ওই রকম কোনো সরু ধারালো অস্ত্র পাঁজরার ফাঁক দিয়ে একেবারে হৃদযন্ত্রে প্রবেশ করেছে। এ পেশাদার খুনির কাজ। ওই একটি বই ক্ষতচিহ্ন নেই। প্রথম মারেই মর্মস্থানে পৌঁছেছে। মৃত্যুর সময়? অটোপসি না করে নিশ্চয়ভাবে বলা শক্ত। সম্ভবত কাল রাত্রি 9টা থেকে 12টার মধ্যে। ব্যোমকেশ বলল, মুখের দাগগুলো কতদিনের পুরনো? 10-12 বছরের কম নয়। মুখ দেখে তো বোঝা সার। বয়স কত হবে? 40-এর আশেপাশে। আচ্ছা, এখন আমি চলি। তাড়াতাড়ি লাশ পাঠিয়ে দেবেন, আজই কাটবো। কাল রিপোর্ট পাবেন। ডাক্তার চলে গেলেন। রাখালবাবু হরিশ্চন্দ্রকে বললেন, আপনি নিজের কাজে যান, বুঝলেন? অফিসেই থাকবেন। এই ঘরের চাবিটা আমাকে দিয়ে যান। আধ ঘন্টা পরে লাশ চালান করে দিয়ে রাখালবাবু ব্যোমকেশের পানে তাকালেন, অর্থাৎ ব্যোমকেশ 1 নম্বর ঘরের দিকে আঙুল দেখালেন। মহিলাটির সওয়াল জবাব আগে সেরে নিন। মহিলা এবং ডাক্তারের অধিকার সবচেয়ে আগে। ঠিক ঠিক, ওকে ছেড়ে দিয়ে তারপর এই ঘরটা দেখা যাবে। রাখালবাবু 2 নম্বরের দোরের চাবি নিয়ে বললেন, আসুন। 1 নম্বরের দোরে টোকা দিতেই দোর খুলে গেল। মহিলাটির মুখ অপ্রসন্ন। তার বেঁটে নিরেট গোছের শরীরটি আঁটোসাঁটো পোশাকের মধ্যে যেন অধীরতায় হেঁটে পড়বার উপক্রম করছে। তিনি বললেন, যত শিগগিরই পারেন আমাকে ছেড়ে দিন দারোগাবাবু, আমার কাজে ক্ষতি হচ্ছে। 2-4টে প্রশ্ন করি, আপনাকে ছেড়ে দেবো। রাখালবাবু খাতা পেন্সিল বার করে প্রশ্ন আরম্ভ করলেন। আপনার পুরো নাম? মিসেস শোভনা রায়। বয়স? 49। স্বামীর নাম? স্বর্গীয় রামরতন রায়। আপনি ডাক্তার? কোথায় ডাক্তারি করেন? বহরমপুরে। কলকাতায় এসেছেন কেন? আমি গাইনোকোলজিস্ট, প্রধানত স্ত্রী রোগের চিকিৎসা করি। সেবা সদনের সঙ্গে আমার যোগাযোগ আছে, মাঝে মাঝে আসি। কলকাতায় আপনার আত্মীয় স্বজন কেউ নেই? আমার কোথাও কেউ নেই। ছেলেপুলে? না, একটা মেয়ে ছিল, অনেকদিন আগে মারা গেছে। মিসেস রায়ের মুখ ক্ষণিকের জন্য কঠিন হয়ে উঠল, তারপর আবার স্বাভাবিক হল। মহিলাটির মুখখানি সুশ্রী নয়, কঠিন হলে আরো কুশ্রী দেখা। কলকাতায় যখন আসেন এখানেই ওঠেন? হ্যাঁ, এখানে উঠলেই সুবিধা হয়। এবার কবে এসেছেন? পরশু। কাল রাত্রে পাশের ঘরে রাজকুমার বসু নামে এক ভদ্রলোক খুন হয়েছে, না তাকে আপনি চিনতেন? না, কখনো নাম শুনি। আগে কখনো দেখেননি? পাশাপাশি ঘরে ছিলেন তাই জিজ্ঞাসা করছি। না, ও মুখ দেখলে মনে থাকতো। কাল রাত্রে 8টার পর আপনি কোথায় ছিলেন? 8টার সময় আমি সেবা সদন থেকে ফিরে আসি। ঘরে এসে হাত মুখ ধুয়ে কাপড় চোপড় বদলে নিচে ডাইনিং রুমে খেতে গেলাম। 9টার আগেই ঘরে ফিরে এলাম, তারপর আর ঘর থেকে বেরোইনি। রাত্রে কিছু জানতে পেরেছিলেন? আমি 9:15টার সময় শুয়ে পড়েছিলাম, কিন্তু বারবার ঘুমে বিঘ্ন হচ্ছে। পাশের ঘরের শব্দে চটকা ভেঙে যাচ্ছে। পাশের ঘরে শব্দ হচ্ছিল? ঘরে শব্দ হচ্ছিল কিনা শুনতে পাইনি, কিন্তু ঘরের দরজা বারবার খুলছিল আর বন্ধ হচ্ছে। রাত্রি তখন কত?
ঘড়ি তো দেখিনি, আন্দাজ 9:30 থেকে 10টার মধ্যে। আপনি কিছু করলেন? কি করব, হোটেলে অনেক অবিবেচক লোক আসে, তারা পরের সুবিধে অসুবিধে কিছুই বোঝে না। আজ সকালে কখন জানতে পারলেন? খুন হয়েছে তো আপনার কাছেই জানলাম। ভোরবেলা চাকর ব্যক্তি দিয়ে গেল, তারপর আমি তৈরি হয়ে বেরোতে যাচ্ছি, নিজে ব্রেকফাস্ট খেয়ে কাজে যাব, এমন সময় পাশের ঘরে দৌড় ঠেলাঠেলি চেঁচামেচি শুনতে বেরিয়ে দেখলাম ম্যানেজার। জিজ্ঞেস করলাম কি হয়েছে, সে কিছুই বললো না। তারপর 3 নম্বর ঘরে গেলাম। 3 নম্বর ঘরে গেলেন কেন? 3 নম্বরের ভদ্রলোকটার শরীর খারাপ হয়েছে, ডাক্তার খুঁজছে, তাই তাকে দেখতে গেছিল। তাকে আগে থাকতে চিনতেন বুঝি? দেখেছি, কিন্তু চেনা পরিচয় কিছুই ছিল না, তার নামও জানি না। ও কি হয়েছিল ভদ্রলোকের? ঠান্ডা লেগে সামান্য জ্বর হয়েছে। রাখালবাবু ব্যোমকেশের পানে তাকালেন। ব্যোমকেশ মাথা নেড়ে জানালো আর কোনো প্রশ্ন নেই। রাখালবাবু শোভনা রায়কে বললেন, আপাতত আর কোনো প্রশ্ন নেই, আপনি কাজে যেতে পারেন, কিন্তু আমাদের না জানিয়ে কলকাতা ছাড়বেন না। শোভনা রায়ের মুখ বিরক্ত হয়ে উঠল। তিনি উত্তর না দিয়েই ব্যাগ হাতে উঠে দাঁড়ালেন। 2 নম্বর ঘরের দরজা খুলতে খুলতে রাখালবাবু বললেন, মহিলাটির মেজাজ একটু কড়া। ভয় পাননি বোধহয়, পুলিশের কার্যকলাপের সঙ্গে পরিচয় আছে। ডাক্তার তো। যা হোক, আসুন দেখা যাক ঘরের মধ্যে আততায়ী কোনো চিহ্ন রেখে গেছে কিনা। কনস্টেবল হাজরা, তুমি নিচে গিয়ে হেড অফিসে একবার ফোন করো, যেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের পাঠানো হয়। কনস্টেবল স্যালুট করে চলে গেল। রাখালবাবু ব্যোমকেশকে নিয়ে ঘরে ঢুকে দৌড় ভেজিয়ে দিলেন। ঘরটি আয়তনে 10 ফুট বাই 12 ফুট। একটি একহারা লোহার খাট, ছোট টেবিল এবং চেয়ার, দেয়ালে আয়না লাগানো, তার পাশে কাপড় রাখার আনলা, মাথার ওপর ফ্যান। দুজনে ঘরের মাঝখানে দাঁড়িয়ে চারদিক দৃষ্টি ফেরালেন। রাখালবাবু বললেন, বিছানাটা দেখেছেন? বিছানা দেখে মনে হয় কাল রাত্রে রাজকুমার বসু বিছানায় শুয়েছিল। চাদর একটু কুঁচকে আছে, বালিশের উপরে মাথার দাগ, আলনায় একটি কুচকানো ধুতি ও পাঞ্জাবি টাঙানো হয়েছে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে কাল রাত্রে রাজকুমার বসু কাপড় পাঞ্জাবি ছেড়ে লুঙ্গি আর গেঞ্জি পরে শুয়েছিল। তারপর একসময় দূরে টোকা পড়ল। রাজকুমার বিছানা থেকে উঠে যেই দোর খুলল, আততায়ী অমনি বাইরে থেকে তার বুকে ছুরি মারল। রাজকুমার পড়ে গেল, আর উঠল না। আততায়ী দরজা টেনে বন্ধ করে চলে গেল। আমার বিশ্বাস আততায়ী ঘরে ঢোকেনি। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট রাজকুমার ছাড়া আর কারুর আঙুলের ছাপ ঘরের মধ্যে পাবে না। দৌড়ের হাতলে আততায়ীর আঙুলের ছাপ হয়তো ছিল, তো এখন আর তা পাওয়া যাবে না। তার উপর আরো অনেকেরই আঙুলের ছাপ পড়েছে। তা বটে। আসুন ঘরটা তল্লাশ করে দেখা যাক। আপনি তল্লাশ করুন, আমি কোনো জিনিসে হাত দেব না, তাতে আঙুলের ছাপ আরো বাড়বে। বেশ, আপনি তাহলে দাঁড়িয়ে তদারক করুন। রাখালবাবু তল্লাশ আরম্ভ করলেন। টেবিলের দেরাজ, পাঞ্জাবির পকেট, বিছানার তোশকের নিচে সর্বত্র অনুসন্ধান করলেন, কিন্তু কিছু পেলেন না। অবশেষে খাটের তলা থেকে তিনি একটা সুটকেস টেনে বার করলেন। মৃতের এই একটি মাত্র মাল ঘরে আছে, আর কিছু নেই। সুটকেসের গায়ে চাবি লাগানো ছিল। রাখালবাবু তাই ডালাটা খুলে ফেললেন। দেখা গেল 2 সেট জামা কাপড় রয়েছে। কাপড়ের নিচে এক গোছা 10 টাকার নোট আর একটি ডায়েরির আকারের ছোট বাঁধানো খাতা। খাতাটি সরিয়ে রেখে রাখালবাবু প্রথমে 10 টাকার নোটগুলো গুনলেন। 120 খানা নোট, অর্থাৎ ঠিক 1200 টাকা। তিনি নোটগুলি নিজের পকেটে রাখতে রাখতে বললেন, দেখা যাচ্ছে যে খুন যে করেছে তার টাকার লোভ নেই। তিনি খাতাটা তুলে নিলেন। খাতার নাম পৃষ্ঠায় যে নাম লেখা রয়েছে, সুকান্ত সোম। রাখালবাবু ব্যোমকেশের পানে তাকালেন। ব্যোমকেশ বলল,
রাজকুমার নামটা তাহলে মেয়ে, কিন্তু সুকান্ত সোম যেন কোথায় শুনেছি। মাথার মধ্যে একটা ঘুমটি বাজছে। আপনি শোনেননি? মনে পড়ছে না। রাখালবাবু খাতার পাতাগুলো উল্টাতে রাখলেন। প্রত্যেক পাতার মাথায় একটি শহরের নাম, যেমন কাশী, কলকাতা, কটক। শহরের নিচে কয়েকটি নাম ও ঠিকানা, যেখানে যেখানে সম্ভব টেলিফোন নাম্বার। কলকাতার পাতায় 4টি নাম লেখা আছে। প্রায় প্রত্যেক নামের পাশেই একটা টাকার অঙ্ক, যথা মোহনলাল কুণ্ডু, 117D পানাপুকুর লেন, শ্যামাকান্ত লাহিড়ী, 30/1 লেক কলোনি, জগবন্ধু পাত্র, 56 রামভাদুরী লেন, লতিকা চৌধুরী, 17 গান্ধী পার্ক। এবং প্রত্যেকটির পাশেই যথাক্রমে 500, 600, 400, 300 এই নম্বরগুলো লেখা রয়েছে। খাতাখানা ব্যোমকেশের হাতে দিয়ে রাখালবাবু বললেন, দেখুন যদি কিছু হদিশ পান। ব্যোমকেশ খাতাখানা মন দিয়ে পরীক্ষা করে বলল, আমার সন্দেহ হচ্ছে লোকটার পেশা ছিল ব্ল্যাকমেল করা। অন্য পেশা কি সম্ভব নয়? যেমন ধরুন বিমার দালাল। অসম্ভব বলছি না, কিন্তু বিমার দালালকে কেউ খুন করে না, তারা ছদ্মনামেও ঘুরে বেড়ায় না। তাহলে আপনি মনে করেন রাজকুমার বসু যাদের ব্ল্যাকমেল করছিল তাদের মধ্যে কেউ তাকে খুন করেছে? কলকাতার ফিরিস্তিতে যাদের নাম আছে তাদের সওয়াল করতে কতটা আন্দাজ করা যাবে। চলুন এবার 3 নম্বর মক্কেলের সঙ্গে দেখা করা যাক। চলুন। 3 নম্বর ঘরে সচিতোষ সান্যাল বিছানায় চিত হয়ে শুয়েছিলেন। পদশব্দ শুনে ঘাড় তুললেন, বললেন, কে? পুলিশ। সচিতোষ বাবু উঠে বসলেন, চক্ষু গোল করে বললেন, পুলিশ? কি চাই? আপনাকে 2-4টে প্রশ্ন করতে চাই। জানেন বোধহয় পাশের 2 নম্বর ঘরে খুন হয়েছে? সচিতোষ বাবু মুহূর্তকাল নির্বাক থেকে আঁতকে উঠে বললেন, খুন হয়েছে? কে খুন হয়েছে? 3 নম্বর ঘরটি আয়তনে এবং আসবাবপত্রে অন্য 2টি ঘরের থেকে অনুরূপ। রাখালবাবু বিছানার ধারে বসলেন, ব্যোমকেশ চেয়ারে বসলেন। রাখালবাবু বললেন, 2 নম্বরে যিনি ছিলেন কাল রাত্রে তিনি খুন হয়েছেন, তার নাম রাজকুমার বসু। আপনি তাকে চিনতেন? রাজকুমার বসু? না, চিনতাম না। কে খুন করেছে? তা এখনো জানা যায়নি। আপনার নাম কি? সচিতোষ সান্যাল। নিবাস? ভাগলপুর। ঠান্ডা লেগেছে, অ্যাসপিরিনের বড়ি খেয়ে শুয়ে থাকতে বল। আচ্ছা, মেয়েরা কি ভালো ডাক্তার হয়? হতে বাধা নেই। ঠান্ডা লাগালেন কি করে? কাল সন্ধ্যের পরে বেরিয়েছিলাম, গায়ে আলোয়ান ছিল না, তাই ঠান্ডা লেগে গেছে। রাত্রিরে ঘর থেকে বেরোননি? না, 9টার সময় ডাইনিং রুম থেকে খেয়ে এসে সেই যে ঘরে ঢুকলাম, আর বেরোনো হয়। ও কথা থাক, আপনি কবে কলকাতা এসেছেন? 3 দিন হলো। আজ ফিরে যাবার কথা ছিল, কিন্তু আপনি কলকাতায় এসেছেন কেন? আমার ঘিয়ের ব্যবসা আছে, গাঙ্গুরামকে ঘি যোগান দিই, তাই মাঝে মাঝে কলকাতায় আসতে হয়। ঠান্ডা লাগা থেকে তো নিউমোনিয়া হতে পারে। আর তা পারে, কিন্তু আপনার হবে না, আপনি বেশ তাগড়া আছেন। বয়স কত? 42। দেখতে তাগড়া বটে, কিন্তু আমার শরীর ভারী পলকা, বুঝলেন। একটুতেই রোগ ভোগ ধরে, বেজায় খিদে পেয়েছে, কিছু খেলে আবার রোগ বেড়ে যাবে না তো? গরম দুধ আর পাউরুটি খান। রাজকুমার বোসকে তাহলে চিনতেন না? না, কখনো নামই শুনিনি। সুকান্ত নামটা কখনো শুনেছেন? সুকান্ত?
আমার শালার নাম ছিল শ্রীকান্ত কুমার লাহিড়ী, মারা গেছেন। কাল রাত্রে আপনি পাশের ঘরে কোনো শব্দ শুনেননি? শব্দ না, খেয়ে এসে সেই যে শুয়েছি অমনি ঘুমিয়ে পড়েছি। বউ বলে আমি একবার ঘুমোলে ডাকাত পড়লেও আমার ঘুম ভাঙে না। পাশের ঘরের লোকটাকে কি দিয়ে খুন করেছে? বন্দুক দিয়ে? না, ছুরি দিয়ে। আপনি পুলিশকে খবর না দিয়ে কলকাতা ছেড়ে যাবেন না, বুঝলেন? চলুন ব্যোমকেশ দা। নিচে অফিস ঘরে হরিশ্চন্দ্র জবুথবু হয়ে বসেছিলেন। ব্যোমকেশদের দেখে উঠে দাঁড়ালেন, কুণ্ঠিত প্রশ্ন করলেন, কি হলো? রাখালবাবু প্রশ্নের উত্তর না দিয়ে বললেন, এবার আপনাদের অর্থাৎ হোটেলের স্টাফদের জেরা করব। আপনাকে দিয়ে আরম্ভ করি, বুঝলেন? বসুন। তিনজনে বসলেন। রাখালবাবু সওয়াল জবাব আরম্ভ করলেন। আপনার পুরো নাম? হরিশচন্দ্র হোর। আপনি হোটেলের ম্যানেজার? এখানেই থাকেন? হ্যাঁ। কতদিন আছেন? এই 8 বছর হলো। মৃত রাজকুমার বোস সম্বন্ধে কি জানেন বলুন। রাজকুমার বসু, ঠিকানা আদমপুর পাটনা। গত 5 বছর তিনি বছরে 2 বার এখানে আসতেন, 2-3 দিন করে থাকতেন। হোটেল থেকে বেরোতেন না খুব একটা। এই অফিসে এসে 3-4 জন বন্ধুকে ফোন করতেন, তারা এসে এনার সাথে সন্ধ্যেবেলায় দেখা করে যেতেন। এর বেশি তো আমি কিছু জানি না। এবার তিনি কবে এসেছিলেন? পরশু। টেলিফোন করেছিলেন? পরশু রাত্রে এলেন, সে রাত্রে টেলিফোন করেননি, কাল সকালে করেছিলেন। রাজকুমার বাবু যখন আসতেন ওই 2 নম্বর ঘরেই থাকতেন? না না, যখন যেমন ঘর খালি থাকতো তেমন ঘরেই থাকতেন। রাজকুমার বাবু কি কাজ করতেন, মানে আপনি কিছু জানেন এই ব্যাপারে? আগে না। আপনি কাল রাত্রে নিশ্চয়ই হোটেলেই ছিলেন? আগে ঘন্টা 2-1 জন্য একবার বেরিয়েছিলাম। আমি হোটেলে থাকি বটে, কিন্তু আমার পরিবার বাইরে ভাড়া বাড়িতে থাকে। মাঝে মাঝে তাদের সাথে দেখা করতে যাই। কাল রাত্রে অতিথিরা খেতে বসবার পর আমি বেরিয়ে গেছিলাম, তারপর ওই 11টা নাগাদ ফিরে আসি। আপনার অবর্তমানে হোটেলের ইনচার্জ কে থাকে? সরদার খানসামা গুণধর ভূমি। গুণধরকে একবার ডাকুন। গুণধরকে ডাকা হলো। সে এসে দাঁড়ালো। আবার প্রশ্ন উত্তর আরম্ভ হলো। রাজকুমার বোস যিনি খুন হয়েছেন তার সম্বন্ধে কি জানো? আগে বেশি কিছু জানি না। তিনি মাঝে মাঝে আসতেন, 2-3 দিন থেকেই চলে যেতেন। তোমার সঙ্গে তার কোনো কথাবার্তা হলো না? আগে হতো, খুব কম। ভাই ফরমাস করতেন, তার বেশি কিছু নয়। তার দেখাশোনা কে করতো? আগে আমি করতাম। সকালে বেডটি নিয়ে যেতাম, তারপর ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই আমি পৌঁছে দিতাম। দোতলায় যারা থাকেন আমি তাদের দেখাশোনা করি। ও, তাহলে রাজকুমার বাবুর ডাইনিং রুমে খেতে নামতেন না? আগে না। কাল তুমি তাকে শেষবার কখন দেখেছো? ওই ধরুন রাত্রি 9:45টার সময় তাকে ডিনার দিতে গেছিলাম, আর তারপর 9টার সময় এঁটো বাসন কোসন আনতে গেছিলাম। তখন তিনি বেঁচে ছিলেন। বুঝলাম, কিন্তু তিনি ডাইনিং রুমে যেতেন না কেন বলতে পারো? তা ঠিক জানি না হুজুর, তবে বোধহয় তার মুখখানা কাটাকুটি হয়ে বড় মানে
বড় খারাপ হয়ে গিয়েছিল, তাই তিনি সহজে লোকের সামনে বেরোতেন না। হ্যাঁ, তা হতে পারে, কিন্তু তার কাছে লোক আসতো? হ্যাঁ, তা আসতো। কাল কে কে এসেছিল তুমি জানো? আমি ঠিক জানি না, জেনারেল সিং বলতে পারে। জেনারেল সিং? আগে আমাদের দারোয়ান, তার নাম রামপ্রীত সিং, সবাই তাকে জেনারেল সিং বলেই ডাকে। ডাকো, ওই জেনারেল সিং কে ডাকো। ভোজপুরি জওয়ান রামপ্রীত সিং এসে গোড়ালিতে গোড়ালি ঠেকিয়ে স্যালুট করল। আখাম্বার চেহারা, জাঁদরেল পোশাক, ইয়াক রাখালবাবু তার আপাদমস্তক নিরীক্ষণ করে বললেন, হ্যাঁ, জেনারেল বটে। তুমি হোটেলের সদরে পাহারা দাও? জি হুজুর, সকাল 9টা থেকে 12টা, বিকেলে 5টা থেকে 10টা অবধি আমার ডিউটি। হোটেলে যারা অতিথিদের সঙ্গে দেখা করতে আসে তাদের নাম ধাম তুমি লিখে রাখো? জি নাই, সেরকম হুকুম নাই আছে। যারা ভালো সাজ পোশাক পরে তাদের আমি স্যালুট মারি, অবশ্য যেসব অতিথিরা পরে না তাদের মারি না। যারা অতিথিদের রুম নম্বর জানতে চায় তাদের রুম নম্বরও বলে দিই। কাউকে আটকাও না? জি, ভালো জামা কাপড় পরে থাকলে কারোকে আটকায় না। আর যদি ছেঁড়া জামা কাপড় হয় তখন কটমট করে তাকাই হুজুর। সাবাস সাবাস। এবার বলো দেখি, কাল সন্ধ্যের পর দোতলায় 2 নম্বর ঘরের বাবুর সঙ্গে কেউ দেখা করতে এসেছিল? জি এসেছিল হুজুর, 2জন মরদ আর একটা औरत এসেছিল। রাত্রি 9:15টার সময় এলেন। औरत উনি না ঘর নম্বর জেনে নিয়ে দোতলায় গেলেন। 5 মিনিট পর তিনি চলে গেলেন। তার বয়স কত? 20-25 হবে হুজুর। গোরি পাতলি লম্বা চেহারা, চোখে চশমা ছিল। বেশ, তারপর? তারপর 9:30টার সময় এলেন এক মরদ। তিনি ঘর নম্বর নিয়ে ওপরে গেলেন। 5 মিনিট পরে ফিরে চলে গেলেন। এর চেহারা দুবলা ছিল হুজুর, মুছ দাড়ি আছে ছোটা, থোড়া থোড়া সা। তারপর? 9:45 বাজে আর একজন মরদ এলেন, মোটা তাজা শরীর, হাঁটি বাঙালি বাবু। ইনিও ওপরে গিয়ে 5 মিনিট বসলেন। তারপর আমার ডিউটির মধ্যে আর কেউ আসেনি হুজুর। জেনারেল রামপ্রীত সিং এর চেহারা যতই স্থূলই হোক না কেন, স্মৃতিশক্তি যে খুব তীক্ষ্ণ তাতে সন্দেহ নেই। রাখালবাবু খুশি হয়ে বললেন, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। তুমি এখন আরাম করো, গিয়ে যাও। জেনারেল জোড়া পায়ে স্যালুট করে চলে গেল। রাখালবাবু পকেট থেকে 1200 টাকার নোট বার করে হরিশচন্দ্রের হাতে দিলেন, বললেন, আপাতত এই টাকাটা আপনার কাছে রাখুন, মৃতের সুটকেসে পাওয়া গেছে। টাকার জন্য একটা রসিদ দিন আমাকে। ঘরে একটি লোহার সিন্দুক ছিল। হরিশচন্দ্র নোটগুলো সিন্দুকে রেখে রসিদ লিখে দিল। ব্যোমকেশ ভুরু কুঁচকে বসে রইল। ইতিমধ্যে সাব ইন্সপেক্টর 2জন নেমে এসে দাঁড়িয়েছিল। রাখালবাবু তাদের প্রশ্ন করলেন, কি হলো? স্যার, আমি 3 তলায় গেছিলাম, সকলের নাম টাম লিখে নিয়েছি। সকলেই বলল 9টার পর তারা সেই যে ডিনার করে ঘরে ঢুকেছে, আর কেউ ঘর থেকে বেরোয়নি। তাদের কথা সত্যি কিনা যাচাই করেছিলে? কি করে যাচাই করব স্যার, প্রত্যেকের তো আলাদা আলাদা ঘর। তবে একটা প্রমাণ আছে, রাত্রে খাওয়া দাওয়ার পালা শেষ হলে একটা চাকর 3 তলার সিঁড়ির সামনে শোয়। তাকে ডিঙিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসা সম্ভব নয়। আমি চাকরটাকে জিজ্ঞেস করেছি, সে বলল রাত্রি 10:30টার সময় সে শুতে গিয়েছিল। তারপর আর কেউ সিঁড়ি দিয়ে ওঠানামা করেনি। বেশ, আর তুমি? দোতলাতেও একই অবস্থা, সকলের নাম ঠিকানা লিখে নিয়েছি। দোতলার সিঁড়ির মুখে যে চাকরটা শোয়ে, সে বলল 11:30টার সময় সে শুতে গিয়েছিল। তারপর আর কাউকে ঘর থেকে বেরোয়নি। রাখালবাবু ম্যানেজারকে জিজ্ঞেস করলেন, রাত্রিরে চাকর সিঁড়ির মুখে শোয় কেন? রাত্রে যদি কোনো অতিথির দরকার হয়, তাই এই ব্যবস্থা। বুঝলাম। রাখালবাবু ঘড়ি দেখলেন, 12টা বেজে গেছে।
তিনি ব্যোমকেশকে বললেন, এখানকার কাজ আপাতত এই পর্যন্ত, চলুন এবার বেরিয়ে পড়া যাক। রাস্তায় কোথাও খেয়ে নেওয়া যাবে। ভাগ্যক্রমে 4 জন মক্কেলের বাড়ি কাছাকাছির মধ্যেই, বেশি ঘোরাঘুরি করতে হবে না। আপনার বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। কোনো ক্ষতি নেই, আমি অজিতকে টেলিফোন করে দিচ্ছি। সে টেলিফোন তুলে নিল। হরিশ্চন্দ্র বললেন, যদি আপত্তি না থাকে এখানেই আপনাদের সকলের আহারের ব্যবস্থা করে দিচ্ছি। খুব ভালো, খুব ভালো। নিরুপমা হোটেলের রান্না ভালো। মধ্যাহ্ন ভোজন দেশি ও বিলেতি দুরকম ভাবেই করা হয়। পুলিশের দল ডাইনিং রুম থেকে বেরোলেন, সঙ্গে ব্যোমকেশ। রাখালবাবু দ্বিতীয় সাব ইন্সপেক্টরকে বললেন, দত্ত, তুমি এখানে থাকো। এই নাও এই 2 নম্বর ঘরের চাবি। ফিঙ্গারপ্রিন্টের দল এক্ষুনি আসবে, তাদের ঘর খুলে দিও। আমি ঘোষকে নিয়ে বেরোচ্ছি। আসুন আসুন ব্যোমকেশদা। 3 জনে ফুটপাতে গিয়ে দাঁড়ালেন। রাখালবাবু পকেট থেকে খাতা বার করে বললেন, এই সময় কাউকে বাড়িতে পাবো কিনা বলা যায় না। যাই হোক, চলুন আগে জগবন্ধু পাত্রকে দেখা যাক। লোকটিকে বেশ শান্ত স্বভাবের বলে তো মনে হচ্ছে না। একটা ট্যাক্সি ধরে 3 জন উঠে বসল। ট্যাক্সি জগবন্ধু পাত্রের ঠিকানা লক্ষ্য করে ছুটল। রাখালবাবু বললেন, ব্যোমকেশদা, আজ আপনি এমন চুপচাপ কেন? কিছু বলছেন না? এখন কেবল শুনে যাচ্ছি, বলা হওয়ার সময় এখনো আসেনি। যখন সময় হবে সবাইকে সমস্তটা জানাবো। জগবন্ধু থাকেন একটি তেতলা বাড়ির নিচের ফ্ল্যাট। রাখালবাবু কড়া নাড়লেন। একটি লোক দোর খুলে দাঁড়ালো। ছাঁটা দাড়ি, কোলকুচো ধরনের চেহারা, বয়স আন্দাজ 40। রাখালবাবু বললেন, আপনার নাম জগবন্ধু পাত্র? হ্যাঁ। জগবন্ধু পুলিশের ইউনিফর্ম দেখে একটু সচকিত হয়ে বললেন, কি দরকার? নিরুপমা হোটেলে রাজকুমার বসু নামে এক ব্যক্তি খুন হয়েছেন। জগবন্ধু পাত্রের মুখ অকৃত্রিম বিস্ময়ে ফুটে উঠল। তিনি বলে উঠলেন, রাজকুমার খুন হয়েছে? হ্যাঁ, আপনাকে 2টা প্রশ্ন করতে চাই। আসুন তবে। জগবন্ধু পাত্র একটি ঘরে নিয়ে গিয়ে তাদের বসালেন। বসুন বসুন, আমি আসছি এক্ষুনি। তিনি পাশের ঘরে চলে গেলেন। বসবার ঘরটি ছোট্ট এবং নিরাপদ। একটি টেবিল ও 3টে চেয়ার আছে। টেবিলের ওপর টেলিফোন। ব্যোমকেশ সিগারেট ধরিয়ে ঘরের এদিকে ওদিকে তাকাতে লাগলো, কিন্তু কোথাও গৃহস্বামীর চরিত্রের কোনো পরিচয় পেল না। 5 মিনিট কাটলো, 10 মিনিট কাটলো, জগবন্ধু পাত্রের কোনো দেখাই নেই। রাখালবাবু তখন গলা চড়িয়ে ডাকলেন, জগবন্ধু বাবু, ও জগবন্ধু বাবু! কিন্তু কোনো উত্তর এলো না। ব্যোমকেশ মুখ টিপে হাসল, বলল, মনে হচ্ছে তোমার জগবন্ধু গৃহত্যাগ করেছেন। হ্যাঁ, পালিয়েছেন। এই ঘোষ ঘোষ ঘোষ, এসো, বাড়ির ভেতরটা দেখা যাক। চলো চলো চলো, এই ব্যোমকেশ আসুন আসুন। ব্যোমকেশ কিন্তু গেল না। ঘোষকে নিয়ে রাখালবাবু ভেতরে গেলেন। দেখলেন কেউ নেই। খিড়কির দোর খোলা। রাখালবাবু ফিরে এসে বললেন, পাখি উড়ে গেছে। ব্যোমকেশ ইতিমধ্যে টেবিলের দেরাজ খুলে একটা বাঁধানো খাতা বার করেছে। তার পাতা উল্টাতে উল্টাতে বলল, লোকটা বোধহয় ঘোড়দৌড়ের টাউট ছিল। তাই নাকি? কিন্তু পালালো কেন? নিশ্চয়ই গুরুতর গলদ আছে। শুধু ঘোড়দৌড় হলে পালাতো না। রাখালবাবু থানায় ফোন করলেন। পলাতকের বর্ণনা দিলেন। আরো লোক ডেকে পাঠালেন। তারপর ফোন নামিয়ে বললেন, ঘোষ, তুমি এখানে থাকো, আমরা অন্য কাজে যাচ্ছি। এক্ষুনি থানা থেকে আরো লোক এসে পড়বে। বাড়ি তন্ন তন্ন করে তল্লাশ করবে। আঙুলের ছাপ নিশ্চয়ই পাবে। তৎক্ষণাৎ হেড অফিসে পাঠিয়ে দেবে। লোকটা মনে হচ্ছে কোনো দাগি আসামি। জগবন্ধু পাত্রের বাসা থেকে বেরিয়ে রাখালবাবু ব্যোমকেশকে জিজ্ঞাসা করলেন, কি মনে হয় ব্যোমকেশদা, জগবন্ধু পাত্রই কি আমাদের আসামি? বলা যায় না। লোকটা রাজকুমারের মৃত্যু সংবাদ শুনে চমকে উঠেছিল, তবে অভিনয়ও হতে পারে। অতঃপর মোহনলাল কুণ্ডুর বাসায় গিয়ে জানা গেল কুণ্ডু মশাই কলকাতায় নেই। সস্ত্রীক কাশী গিয়েছেন। কবে ফিরবেন
ঠিক নেই। সেখান থেকে তারা শ্যামাকান্ত লাহিড়ির বাড়ি গেল, কিন্তু এখানেও নিরাশ হতে হলো। শ্যামাকান্ত বাড়ি নেই, অফিসে গেছে। শ্যামাকান্ত পোর্ট কমিশনারের অফিসে বড় চাকরি করে, এইটুকুই শুধু জানা গেল। সন্ধ্যের আগে তাকে পাওয়া যাবে না। রাখালবাবু নিঃশ্বাস ফেলে বললেন, বাকি রইলেন শুধু লতিকা চৌধুরী। ইনি যখন মহিলা, তখন আশা করা যায় দুপুরবেলা একে বাসায় পাওয়া যাবে। শ্রীমতী চৌধুরী স্বতন্ত্র বাড়িতে থাকেন, ফ্ল্যাটে নয়। ছোটখাটো বাড়িটি বেশ পরিচ্ছন্ন, সামনে এক ফালি ফুলের বাগান। ঘন্টা বাজাতেই একজন চশমা পরা মহিলা দোর খুলে বললেন, কাকে চাই? কর্তা বাড়ি নেই। তারপরই তাকে চকিত দৃষ্টিতে রাখালবাবুর ইউনিফর্মের দিকে তাকাতে দেখা গেল। জেনারেল রামপীড়িত যে বর্ণনা দিয়েছিল, মহিলাটির সঙ্গে তার মিল আছে, তবে বয়স 20-25 নয়, আরো বেশি। 30-32 বছর বয়সেও কিন্তু বেশ ছিমছাম গড়ন এবং সুশ্রী মুখ থেকে যৌবনের রেশ সম্পূর্ণ মুছে যায়। রাখালবাবু বললেন, আপনার নাম শ্রীমতী লতিকা চৌধুরী? শ্রীমতী চৌধুরীর ঠোঁট হঠাৎ আলগা হয়ে গেল। তিনি স্খলিত স্বরে বললেন, হ্যাঁ, কি দরকার? রাখালবাবু বললেন, আপনাকে 2-4টে প্রশ্ন করতে চাই, আমি পুলিশের লোক। শঙ্কাশীর্ণ মুখে মিসেস চৌধুরী বললেন, আসুন। বসবার ঘরটি পরিপাটিভাবে সাজানো, নিচু চেয়ার, সোফা, সেন্টারপিস, দেয়ালে একটি মধ্যবয়স্ক পুরুষের আবক্ষ ফটোগ্রাফ টাঙানো রয়েছে। মুখখানার কঠোর, চোখের নির্মম দৃষ্টি দর্শককে সর্বত্র অনুসরণ করে বেড়াচ্ছে। এ ঘরে থাকলে ওই সন্ধানী দৃষ্টি এড়িয়ে যাওয়ার উপায় নেই। ব্যোমকেশ ও রাখালবাবু পাশাপাশি সোফায় বসলেন। শ্রীমতী চৌধুরী একটি চেয়ারের কিনারায় বসে ভয়ার্ত চোখে তাদের পানে চাইলেন। আপনার স্বামীর নাম কি? তারাকুমার চৌধুরী। কি কাজ করেন? ইঞ্জিনিয়ার, রেলের ইঞ্জিনিয়ার। ছেলেপুলে? নেই, আমরা নিঃসন্তান। কাল রাত্রে 9:15টার সময় আপনি নিরুপমা হোটেলে গিয়েছিলেন? শ্রীমতী চৌধুরীর চোখ দুটি চশমার ভেতরে বিস্ফারিত হল। আমি? না না, আমি তো সিনেমা দেখতে গিয়েছিলাম। হোটেলের দারোয়ান আপনাকে কাল দেখেছে, সে আপনাকে শনাক্ত করতে পারবে। শ্রীমতী চৌধুরীর মুখ শুকিয়ে গেল। তিনি ঠোঁট চেটে বললেন, কিন্তু আমি সিনেমা দেখতে গিয়েছিলাম, আলিয়া সিনেমাতে। টিকিটের প্রতিপত্রও দেখাতে পারি। আপনি সিনেমার টিকিট কিনেছিলেন ঠিকই, কিন্তু ছবি শেষ হওয়ার আগেই নিরুপমা হোটেলে গিয়েছিলেন, রাজকুমার বোসের সঙ্গে দেখা করেছিলেন। রাজকুমারের নাম শুনে শ্রীমতী চৌধুরীর মুখে মরার মতো হয়ে গেল। তার ঠোঁট দুটো অস্ফুটভাবে নড়তে লাগলো। রাজকুমার বসু? তাকে তো আমি চিনি না। ব্যোমকেশ বন্দুকের গুলির মতো প্রশ্ন করলো, সুকান্ত সোমকে চেনেন? শ্রীমতী চৌধুরী জালবদ্ধা হরিণীর মতো ব্যোমকেশের পানে চাইলেন, তারপর দুহাতে মুখ ঢেকে কেঁদে উঠলেন। ব্যোমকেশ নরম সুরে বলল, আমরা জানি রাজকুমার বোস আর সুকান্ত সোম একই ব্যক্তি। সে আপনাকে ব্ল্যাকমেল করছে। কাল রাত্রি 9:15টার সময় সিনেমা ফেরত আপনি তাকে টাকা দিয়ে গিয়েছিলেন। এখন বাকি কথা সব বলুন তো, আপনার কোনো ভয় নেই? শ্রীমতী চৌধুরী কিছুক্ষণ ফোঁপালেন, তারপর চোখ মুছে মুখ তুললেন, ভাঙা ভাঙা গলায় বললেন, বলছি। কেন জানতে চান আপনারা জানি না, কিন্তু দোহাই আপনাদের, আমার স্বামী যেন কিছু না জানতে পারে। ব্যোমকেশ দেওয়ালের ছবির দিকে আঙুল দেখে বলল, ইনি আপনার স্বামী? হ্যাঁ। তারপর মিসেস চৌধুরী লজ্জাজনিত চোখে, দ্বিধাজড়িত কণ্ঠে যে কাহিনী বললেন তার সারাংশ এই। কাল রাত্রে তিনি টাকা দিতে নিরুপমা হোটেলে গিয়েছিলেন। 2 নম্বর ঘরের দোরের বাইরে থেকে সুকান্ত সোমকে টাকা দিয়ে চলে গিয়েছিলেন, আর কিছু জানেন না। শ্রীমতীর কাহিনী শেষ হলে শ্রোতা দুজন কিছুক্ষণ নীরবে বসে রইলেন।
তারপর ব্যোমকেশ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো, বলল, আচ্ছা আজ আমরা যাই, একটা সুখবর দিয়ে যাই। কাল রাত্রি 9:15 থেকে 11টার মধ্যে সুকান্ত সোম ওরফে রাজকুমার বোস খুন হয়েছে। বাড়ি থেকে বেরিয়ে দুজনে ফুটপাতে এসে দাঁড়ালেন। রাখালবাবু বললেন, শ্রীমতীর আত্মকথা তো শুনলাম, কিন্তু খুনের হদিশ পাওয়া গেল না। ব্যোমকেশ বলল, একেবারেই কিছু পাওয়া যায়নি এমন কথা বলা যায় না। আর যতগুলো লোকের এজাহার শুনেছি তাদের মধ্যে একটা লোক একটা বেফাঁস কথা বলেছে, কিন্তু কে বলেছে মনে করতে পারছি না। কি বেফাঁস কথা? সেটাই তো মনে আসছে না। অনেক কথার মধ্যে ওই কথাটা হারিয়ে গেছে। রাখালবাবু ঘড়ি দেখলেন, প্রায় 3টে বাজে। বললেন, আমি এখন থানায় ফিরবো, আপনি? আমি একবার নতুন বাড়ির কাজকর্ম তদারক করে বাসায় ফিরব। কাল সকালে আবার দেখা হবে। ইতিমধ্যে যদি নতুন কিছু খবর পান দয়া করে টেলিফোন করবেন। 5টার পর বাসায় ফিরে ব্যোমকেশ 1 পেয়ালা চা খেল, তারপর সিগারেট ধরিয়ে তক্তপোষের ওপর লম্বা হল। অজিত বাড়ি নেই, 4:30 সময় দোকানে গেছে। ব্যোমকেশ একলা চোখ বুজে শুয়ে সিগারেট টানতে লাগলো। 6:30টার সময় সে ধর্মরি উঠে বসলো। সত্যবতী কি একটা কাজে ঘরে এসেছিল, চমকে উঠে বলল, কি হলো? মনে পড়েছে। কি মনে পড়লো? কাছে এসো, কাছে এসো, কানে কানে বলছি। কানে কানে কথা শুনে সত্যবতী হাসি মুখে ব্যোমকেশের বাহুতে একটি ছোট্ট চড় মারল। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, আমাকে একবার বেরোতে হবে। আবার বেরোবে? কোথায় যাবে? কালকেতু খবরের কাগজের অফিসে। 10 বছর পুরনো একটা কাগজের ফাইল দেখতে হবে। ফিরতে নিশ্চয়ই রাত করবে, জল খাবার খেয়ে যাও। দরকার নেই, পেটে নিরুপমা হোটেলের গল আছে। পরদিন সকালবেলা ব্যোমকেশ রাখালবাবুকে টেলিফোন করলো। তাজা খবর কিছু আছে নাকি? রাখালবাবু বললেন, সারা জাগানো কোনো খবর নেই। লাশ পরীক্ষা করে অপ্রত্যাশিত কোনো খবর পাওয়া যায়নি। মৃত্যুর সময় ওই ডিনারের আন্দাজ 1.5 ঘন্টা পরে 2 নম্বর ঘরে রাজকুমার আর গুণধরের আঙুলের ছাপ পাওয়া গেছে। শ্যামাকান্ত লাহিড়ীর বাসায় আবার গিয়েছিলাম, সে পরিষ্কার অস্বীকার করলো, বলল নিরুপমা হোটেলে যায়নি। জেনারেল রামপ্রীতি কিন্তু তাকে শনাক্ত করেছে। শ্যামাকান্তকে অ্যারেস্ট করেনি, কিন্তু তার পেছনে লেজুর লাগিয়েছে। তারপর জগবন্ধু পাত্রের আসল নাম জানা গিয়েছে, ভগবান মহান্তি। দাগি আসামি, মেদিনীপুরে একটা স্ত্রীলোককে খুন করে 14 বছর জেলে গিয়েছিল। তারপর জেল ভেঙে পালায়, কলকাতায় এসে ছদ্মনামে ঘোড়দৌড়ের দালালি করছিল। আর কিছু? লতিকা দেবীর স্বামী তারাকুমার চৌধুরী সম্বন্ধে খোঁজ খবর নিয়ে জানলাম তিনি সে রাত্রে 11টার পর বাড়ি ফিরেছিলেন, কিন্তু এতক্ষণ কোথায় ছিলেন জানা যাচ্ছে না। জানার দরকার নেই। হোটেলের খবর কি? হোটেলের অতিথিরা বড় অস্থির হয়ে উঠেছেন। ভাবছি আজ বিকেলবেলা তাদের ছেড়ে দেব। আপনি কিছু পেলেন? পেয়েছি। আমি এক্ষুনি একবার নিরুপমা হোটেলে যাব, আপনিও আসুন সঙ্গে। 1 নম্বর ঘরের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে রাখালবাবু ও ব্যোমকেশের মধ্যে দৃষ্টি বিনিময় হলো। রাখালবাবু দৌড়ে টোকা দিলেন, দৌড় খুলে গেল। মিসেস শোভনা রায় রাখালবাবুকে দেখে জ্বলে উঠলেন। এই যে, আপনি আর কতদিন আমাকে আটকে রাখবেন? আমার মতো একজন ডাক্তারকে এমন ভাবে আটকে রাখা আইন বিরুদ্ধ, তা জানেন? আমার বিরুদ্ধে আপনার যদি কোনো নালিশ থাকে আপনি আদালতে যান, আদালত আছে। আপাতত আপনাকে আমরা 2-4টে কথা বলতে চাই মিসেস রায়। দুজনে ঘরে প্রবেশ করল। ব্যোমকেশ চেয়ারে বসে বলল, আপনাকে একটা গল্প শোনাতে চাই মিসেস রায়। মিসেস রায় আবার জ্বলে উঠলেন। রূঢ় কণ্ঠে বললেন, আপনি আবার কি ঠাট্টা করছেন নাকি? ইনি ব্যোমকেশ বক্সী, নাম শুনে থাকবেন। ঠাট্টা করছি না, মোটেই ঠাট্টা করছি না। আপনি বসুন। ব্যোমকেশের নাম শুনে মিসেস রায় থতিয়ে গিয়েছেন। খাটের ধারে বসলেন, রুক্ষ স্বর যথাসম্ভব নরম করে বললেন, কি বলবেন বলুন, আমি কিন্তু আজই বহরমপুরে ফিরে যাব। সেটা ভবিষ্যতের কথা। গল্পটি খবরের কাগজে পড়ল, সংক্ষেপে শোনাচ্ছি। সুকান্ত সোম একজন সিনেমা আর্টিস্ট ছিল। মিসেস রায়ের শরীর শক্ত হয়ে উঠল।
তিনি অপলক চোখে ব্যোমকেশের পানে চেয়ে রইলেন। ব্যোমকেশ শুষ্ক স্বরে বলল, চেনেন দেখছি, চেনবারই কথা। সে আপনার জামাই ছিল। সুকান্ত সোম সিনেমা করে খুব নাম কামিয়েছিল। আপনি তখন বর্ধমানে প্র্যাকটিস করতেন। বিধবা মানুষ, সংসারে কেবল একটি মেয়ে। বর্ধমানে সুকান্তের যাওয়া আসা ছিল। সে একদিন আপনার মেয়েটিকে বলিয়ে নিয়ে ইলোপ করল। সুকান্ত আপনার মেয়েকে লোভ দেখিয়েছিল তাকে সিনেমায় হিরোইন করবে। আপনি সুকান্তকে পছন্দ করতেন না, তাই লোভ। একসঙ্গে কিছুদিন বাস করবার পর দুজনের প্রকৃত চরিত্র প্রকাশ হয়ে পড়ল। দুজনেরই মিলিটারি মেজাজ। ঝগড়া আরম্ভ হল। ঝগড়ার প্রধান কারণ সুকান্ত আপনার মেয়েকে হিরোইন বানাতে পারে। একদিন ঝগড়া চরমে উঠল। আপনার মেয়ে ছুরি দিয়ে সুকান্তর মুখ কেটে ফালা করল। সুকান্ত নিজের প্রাণ বাঁচাবার জন্য আপনার মেয়ের গলা টিপে খুন করল। খুনের আসামি সুকান্ত 3 মাস পুলিশের হাসপাতালে রইল। সেখান থেকে তাকে যখন বিচারের জন্য আদালতে হাজির করা হলো, তখন তার বিভৎস মুখ দেখে জজ সাহেব পর্যন্ত চমকে গেলেন। জেলের হাসপাতালে প্লাস্টিক সার্জারির ব্যবস্থা নেই। সুকান্তের মুখের গা শুকিয়েছে বটে, কিন্তু সিনেমার হিরোর পার্ট করার মতো আর নেই। বিচার হলো, আপনি সুকান্তের বিরুদ্ধে সাক্ষীও দিলেন, কিন্তু তাকে ফাঁসি কাটে চলাতে পারলেন না। তার হাতে অস্ত্র ছিল না, অস্ত্র ছিল আপনার মেয়ের হাতে। এই অজুহাতে সুকান্ত ছাড়া পেয়ে গেল। মিসেস শোভনা রায় আগুন ভরা চোখে বললেন, মিথ্যে কথা। ও আগে আমার মেয়েকে গলা টিপে মেরেছিল, তারপর নিজেই নিজের মুখ ছুরি দিয়ে কেটেছিল। কথাটা বিশ্বাসযোগ্য নয়। সুকান্ত সিনেমা আর্টিস্ট। সে কখনোই নিজের মুখে ছুরি মেরে নিজের আখের নষ্ট করতো না, নিজের গায়ে ছুরি মারত। যাই হোক, সুকান্ত খুনের দায় থেকে রেহাই পেল বটে, কিন্তু তার সিনেমা জীবন শেষ হয়ে গেল। সৎ পথে থেকে অন্য কোনো উপায়ে জীবিকা অর্জনের রাস্তা সে জানতো না। সে কলকাতা থেকে পালিয়ে গিয়ে পাটনায় বাসা বাঁধে এবং ব্ল্যাকমেলের ব্যবসা শুরু করে। গত 10 বছরে কলকাতায়, কটকে, কাশীতে, দিল্লিতে তার অনেক খদ্দের জুটেছে। কারুর ওপর সে অযথা উৎপীড়ন করে না। 6 মাস অন্তর আসে এবং বাধা বরাদ্দ আদায় তহসিল করে। এই তার জীবিকা। সুকান্ত যখন আদায় তহসিলের জন্য কলকাতা আসত, তখন এই নিরুপমা হোটেলেই থাকত। আপনি ইতিমধ্যেই বর্ধমানে বাস তুলে দিয়ে বহরমপুরে গিয়ে প্র্যাকটিস শুরু করেছেন। আপনিও মাঝে মধ্যে এই হোটেলেই আসতেন, কিন্তু ঠিক একই সময় দুজনের আসার আগে ঘটে। আপনি সুকান্তকে এখানে এর আগে দেখেননি। দৈবক্রমে এবার আপনি তাকে দেখতে পেলেন। সে আপনার পাশের ঘরেই উঠেছে। সে বোধহয় আপনাকে দেখতে পায়। পেলে সাবধান হতো। আপনি তাকে পেলে ফোন করবেন, এই ধরনের একটা ইচ্ছে আপনার মনে ছিল, কিন্তু 10 বছর সে আগুন ছাই চাপা পড়েছিল। এখন সুকান্তকে হাতের কাছে পেয়ে ছাই চাপা আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আপনার মেয়েকে যে খুন করেছে তাকে আপনি বেঁচে থাকতে দেবেন না। আপনার মেয়ে বোধহয় আপনার কাছ থেকে এই উগ্র হিংস্র প্রকৃতিটা পেয়েছিল। সে রাত্রে ডিনার খেয়ে এসে আপনি নিজের ঘরে অপেক্ষা করে রইলেন। কিভাবে তাকে খুন করবেন তার প্ল্যান ঠিক করে ফেলেছেন। এখন শুধু শুভ মুহূর্তের অপেক্ষা। 9:15 থেকে সুকান্তর ঘরে লোক আসতে শুরু করবে। আপনি নিজের ঘরে ওত পেতে আছেন। 10টার সময় লোক আসা বন্ধ হলো। আপনি অস্ত্র হাতে নিয়ে বেরোলেন। দোতলার অন্য অতিথিরা দৌড় বন্ধ করে শুয়ে পড়েছে। যে চাকরটা সিঁড়ির সামনে শোয়ে সে এখনো আসেনি, এই সুযোগ। আপনি 2 নম্বর ঘরে ঢোকা দিলেন। সুকান্ত তখন শুয়ে পড়েছে। সে উঠে দৌড়। আপনি সঙ্গে সঙ্গে তার বুকে অস্ত্রটা ঢুকিয়ে দিলেন। তারপর দৌড় টেনে বন্ধ করে নিজের ঘরে ফিরে দিলেন। আপনার সঙ্গে যে রাজকুমার বসুর সম্বন্ধ আছে তা কেউ জানত না। আপনাকে কে সন্দেহ করতে পারে? বরং রাত্রে যারা রাজকুমারের সঙ্গে দেখা করতে এসেছিল সন্দেহ করবে তাদের উপর। আপনি একটি ছোট্ট ভুল করেছিলেন। ইন্সপেক্টর যখন আপনাকে জেরা করে তখন আপনি বলেছিলেন রাজকুমারকে আপনি আগে কখনো দেখেননি, কিন্তু তারপরেই বললেন ওর মুখ দেখলে মনে থাকবে। রাজকুমারের মুখ যে মনে রাখার মতো তা আপনি জানলেন কি করে?
ঘরের দিকে একবার উঁকি মেরেছিলেন বটে, কিন্তু তখন আমরা 3 জন দৌড়ের সামনে দাঁড়িয়েছিলাম। রাজকুমারের মুখ আপনি দেখতে পাননি। এই বেফাস কথাটা যদি আপনি না বলতেন, তাহলে 10 বছর পুরনো খবরের কাগজের ফাইল দেখার কথা আমার মনে আসতো না। এই পর্যন্ত বলে ব্যোমকেশ চুপ করল। মিসেস রায় কামারের হাঁপুড়ের গগনে আগুনের মতো জ্বলতে লাগলো। তারপর দাঁতে দাঁত চেপে বললেন, সব মিথ্যে কথা। সুকান্ত আমার মেয়েকে খুন করেছিল, কিন্তু আমি তাকে খুন করিনি। কি দিয়ে খুন করব? আমার কাছে কি ছোড়াছুরি আছে? ব্যোমকেশ তার ডাক্তারি ব্যাগের দিকে আঙুল দেখিয়ে বলল, আছে, ওই ব্যাগের মধ্যেই আছে। মিসেস রায়ের চোখ দুটো ঘোলাটে হয়ে গেল। ব্যাগ খুলে ক্ষিপ্র হস্তে তার ভিতর থেকে তিনি একটি কাঁচি বার করলেন। লম্বা লিকলিকে সার্জিক্যাল কাঁচি, তার দুটো ফলা আলাদা আলাদা করা যায়। মিসেস রায় কাঁচির একটা ফলা খুলে নিয়ে নিজের বুকে বসে দিতে গেলেন, কিন্তু রাখালবাবু প্রস্তুত ছিলেন। তিনি বিদ্যুৎ বেগে মিসেস রায়ের মণিবন্ধ চেপে ধরলেন। মিসেস রায় উন্মত্ত কণ্ঠে চিৎকার করে উঠলেন, ছেড়ে দাও, ছেড়ে দাও। ব্যোমকেশ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, অস্ত্রটাও পাওয়া গেছে। ওটা না পেলে মুশকিল হতো। শেষ হলো আমাদের আজকের গল্প, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত রুম নাম্বার 2। উইথ দ্য ফিল্মসের এই বিশেষ নিবেদন প্যান্ডোরাস বক্স নিয়ে আসবে আরো নানান গল্প, উপন্যাস ও শ্রুতি নাটক আমাদের সকল শ্রোতা বন্ধুদের জন্য। আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার মূল শক্তি।